দি। রাস্তার একপাশে একটা লোক দাঁড়িয়ে আছে, হাতে একটা হ্যারিকেন, অন্য হাতে একটা মাছ। পোশাক দেখি তো মনে হচ্ছে জেলে, হয়তো মাছটা নদী থেকে ধরেছে, বিক্রি করবে বলে দাঁড়িয়ে আছে। দাদা, বলছিলাম মাছটা বিক্রি করবেন নাকি গো দাদা? হ্যাঁ দাদা, নেবেন? কম দামে দিয়ে দিব। মাছটা আজকের তো? আরে আজকের মানে এই মাত্র ধরে আনলাম, একেবারে টাটকা। ও আচ্ছা, কত দাম? একদম 300 টাকা। না না, এত দাম দেব না, 200 টাকা হলে দিতে পারো। কি যে বলেন দাদা, 1.5 কেজি ওজনের মাছটা 200 টাকা কি দেওয়া যায়? যান, 250 টাকা দিয়েন। না না, 200 টাকা যদি দিতে পারো তাহলে দাও দাদা, আর না হলে থাক, রেখে দাও তুমি। আচ্ছা দেন দেন, 200 টাকায় দেন দাদা, আমি বাড়ি চলে যাই, অনেক রাত হয়েছে আবার। আমিও মোবাইলের লাইটটা জ্বালিয়ে হাঁটতে শুরু করলাম। মাছ দে, মাছ দে। হি 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 হি। হি 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 হি। দাদা, এক কাপ গরম চা খাবেন নাকি? নন্দলাল বাবু জোরে জোরে পা চালাচ্ছিলেন আর বারবার অন্ধকার আকাশের দিকে মুখ তুলে তাকাচ্ছিলেন। বাতাসের দাপটে গাছপালা যেন পাগলের মতো ছটফট করছে, চারপাশে ঘন গর্জন, মাঝে মাঝে ঝলকে উঠছে বৈদ্যুতিকের আলো। পরিবেশটাই যেন অস্বাভাবিক ভীতিকর। হঠাৎ একটি কুকুর রাস্তা পেরোলো, সঙ্গে সঙ্গে এক ধরনের আর্তনাদ ভেসে এলো বহুদূর গাছপালার দিক থেকে। নন্দলাল বাবু থমকে গেলেন। এই সময় কেউ কি বলে নিজেই নিজেকে থামিয়ে আবার হাঁটা শুরু করলেন। পায়ে হাঁটার গতি আরো কয়েক গুণ বাড়িয়ে বিড়বিড় করে আবার বললেন নন্দলাল বাবু। বাপরে, এই বৃষ্টি নামলো বোধহয়, বিড়বিড়িয়ে বললেন তিনি। নন্দলাল বাবু জোরে জোরে পা চালাচ্ছিলেন আর বারবার অন্ধকার আকাশের দিকে মুখ তুলে তাকাচ্ছিলেন। বাতাসের দাপটে গাছপালা যেন পাগলের মতো ছটফট করছে, চারপাশে ঘন গর্জন, মাঝে মাঝে ঝলকে উঠছে বৈদ্যুতিকের আলো। পরিবেশটাই যেন অস্বাভাবিক ভীতিকর। আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই আমি ঠিক করেছি আমার যা কিছু আছে তা তোমাদের দুজনের একজনের নামে লিখে দিব। আমার শেষ একটা ইচ্ছে আছে। বাড়ির পেছনে যে এক টুকরা পতিত জমি পড়ে আছে, আমি চাই সেখানে ফুলের বাগান হোক। তোদের মধ্যে যে সবচেয়ে সুন্দর করে সেই বাগান তৈরি করতে পারবি, এই বাড়ি আর সমস্ত সম্পত্তি তার হবে। আরে বোকা, শুধু দেখানোর জন্য কিছু গাছ লাগিয়ে দিলেই হবে। সম্পত্তিটা একবার হাতে আসুক, তারপর সব বিক্রি করে আমরা শহরে চলে যাব। বটতলী গ্রামটা একসময় তার নামের মতো শান্ত আর ছায়া ঘেরা ছিল, কিন্তু গ্রামের ঠিক মাঝখানে থাকা এক রহস্যময় পুকুর সেই শান্তি কেড়ে নিয়েছে। পুকুরটির নাম হলো লাল পুকুর। কথিত আছে
বহু বছর আগে এক নতুন বউকে তার শাশুড়ির লোকেরা লাল বেনারসি পরিয়ে এই পুকুরে ডুবিয়ে মারে। সেই থেকে তার রক্তে আর শাড়ির রঙে পুকুরের পানি টকটকে লাল হয়ে আছে। গ্রামের মানুষ বিশ্বাস করে সেই অভিশপ্ত আত্মায় এখনো পুকুরে বাস করে আর সুযোগ পেলেই গ্রামের ক্ষতি করে। সেই পুকুর থেকে কিছুটা দূরে খোলা মাঠে রতন আর তার ছোট বোন মালা ঘুড়ি উড়াচ্ছিল। ভাইয়া দেখ দেখ, আমাদের ঘুড়িটা কত উপরে উঠেছে, একদম যেন মেঘের সাথে কথা বলছে। আরও উপরে যাবে, তুই শুধু দেখ, আজ আমি এটাকে আকাশ থেকে নামাবই না। হঠাৎই এক দমকা হাওয়ায় ঘুড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ছিঁড়ে গিয়ে সোজা লাল পুকুরের বট গাছের ডালে গিয়ে আটকে যায়। ভাইয়া ঘুড়িটা তুই অভিশপ্ত পুকুরের কাছে চলে গেল। ওটা আমার সবচেয়ে প্রিয় ঘুড়ি ছিল, বাবা মেলা থেকে কিনে দিয়েছিল। আরে তুই কাঁদিস না তো, আমি এক দৌড়ে গিয়ে নিয়ে আসছে। রতন, খবরদার, ওদিকে এক পাও বাড়াবি না। জানিস না ওই পুকুরের শাকচুন্নি থাকে, ওর ছায়া মারালেও বিপদ। চল বাড়ি চল। রাহেলা জোর করে দুই ভাই বোনকে সেখান থেকে বাড়ি নিয়ে যায়। রতনের মনে তখন থেকেই একটা ঘটকা লাগতে শুরু করে। এসব পুরনো দিনের গাল গল্প শুনে বাচ্চাদের ভয় দেখাও কেন? পুকুরের পানি হয়তো কোনো শ্যাওলা বা মাটির কারণে লাল দেখায়। তুই বিশ্বাস করিস না, কিন্তু আমি আমার শাশুড়ির মুখে শুনেছি ওই পুকুরে এক নতুন বউ পানিতে ডুবে মরেছিল। সেই থেকে সুযোগ পেলেই সে ছোট ছোট ছেলে মেয়েদের ধরে নিয়ে যায়। ফুলপাড়া গ্রামে প্রিয়া আর তার মা মায়া থাকতো। একসময় তাদের ফুল বাগান থাকলেও এক অজানা কারণে সেই বাগানের মাটি উর্বরতা হারিয়ে ফেলে। এখন তাদের ভরসা কিছু মলিন, প্রায় শুকিয়ে যাওয়া ফুল। কি রে প্রিয়া, আমার দোকানের দিকে এমনভাবে কি দেখছিস? তোর মতো অলক্ষণে নজর লাগলে আমার সব ফুল তো শুকিয়ে যাবে। যা, ভাগ এখান থেকে। মা, আমাদের ফুলগুলো এমন ফ্যাকাশে কেন? আর ভৈরব চাচার ফুলগুলো এত সুন্দর কি করে? কি জানি রে মা, আমাদের জমির মাটিটাই যেন অভিশপ্ত। চল দেখি আজ কিছু বিক্রি হয় কিনা। একদিন প্রিয়া ঠিক করলো সে নিজেই এর সমাধান খুঁজবে। সে সাহস করে গ্রামের শেষ প্রান্তে ছায়াবন নামে একটি জঙ্গলের দিকে রওনা দিল, যেখানে ভয়ে কেউ যেত না। আরে বেচারা, গাছটা মরে যাচ্ছে। কি অদ্ভুত সুন্দর কালো ফুল! এমন ফুল তো আগে কখনো দেখিনি। একে আমি আমার সাথে নিয়ে যাব, যত্ন করলে হয়তো বেঁচে যাবে। লোভী মানুষ, আমাকে স্পর্শ করবি না। লোভ করলে আমি শুকিয়ে যাব, কষ্ট দিলে আমি কান্না হব, আর ভালোবাসা দিলে আমি ফল দেব। কে রে রহিম, রাতারাতি তো অনেক বড় লোক হয়ে গেছিস। আমি কাল থেকে আর স্কুলে যাব না, তোমার সাথে মাঠে কাজ করব। হ্যাঁ, তুই সত্যি অবিশ্বাস্য। রহিম ছিল গ্রামের একজন সৎ ও হতদরিদ্র কৃষক। তার সংসারে ছিল অসুস্থ স্ত্রী ফরিদা আর তাদের একমাত্র মেয়ে সুমি। অনেকদিন ধরেই ফরিদা রোগে ভুগছিল, কিন্তু টাকার অভাবে ভালো চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। আজকে আবার মহাজন এসেছিল। আগামী সপ্তাহের মধ্যে টাকা শোধ করতে না পারলে আমাদের ভিটিমাটি থেকে উচ্ছেদ করে দেবে। কি করে যে তোমার ওষুধের টাকা জোগাড় করব, আর কি করেই বা মহাজনের টাকা শোধ করব, কিছুই বুঝতে পারছি না। আমার জন্য আর ভেবো না, তুমি আর মেয়েটা কিছু খেয়েছো? মা, তোমার খুব কষ্ট হচ্ছে। বাবা, তুমি চিন্তা করো না, আমি কাল থেকে আর স্কুলে যাব না, তোমার সাথে মাঠে কাজ করব। না রে মা, তোকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। আমাদের মতো অভাব যেন তোকে ছুতে না পারে।
সুমি, মা আমার কাছে আয়। এই বীজটা আমার মা আমাকে দিয়েছিল, বলেছিল এটা কোনো সাধারণ বীজ নয়। যখন সব আশা শেষ হয়ে যাবে তখন এই বীজ ভালোবাসার মাটিতে পুঁততে। মনে রাখিস মা, এই গাছ লোভ বা হিংসা সহ্য করতে পারে না, শুধু ভালোবাসা আর যত্ন বোঝে। এটা দিয়ে কি হবে মা? পরের দিন সকালে সুমি মায়ের কথা মতো বীজগুলো উঠানের এক কোণে পুঁতে দেয়। প্রতিদিন সে গাছটির যত্ন নিতে শুরু করে। সে গাছের সাথে কথা বলতো, ঠিক যেন তার মায়ের সাথেই কথা বলছে। বাবা বাবা দেখো, আমাদের গাছে সোনার ফল ধরেছে। হ্যাঁ, এই তো সত্যি অবিশ্বাস্য। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আমি এক্ষুনি একটি ফল বিক্রি করে তোমার মায়ের জন্য ওষুধ আর কিছু খাবার নিয়ে আসছি। সোনার ফল বিক্রি করে রহিম তার স্ত্রীর চিকিৎসা করায় এবং মহাজনের কিছু দেনা শোধ করে। তাদের সংসার ধীরে ধীরে সচ্ছলতা ফিরে আসে। কিন্তু এই খবরটি গ্রামের লোভী মহাজনের কানে পৌঁছে যায়। কে রে রহিম, রাতারাতি তো অনেক বড় লোক হয়ে গেছিস। তোর উঠানে ওই সোনার গাছ এখন থেকে আমার টাকা শোধ না করে তুই ওই গাছ ভোগ করতে পারবি না। মহাজন, আপনার টাকা আমি শোধ করে দেব, কিন্তু এই গাছ আমার বাছার একমাত্র আশা। আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছে এই গাছ। ওসব কথা আমি শুনতে চাই না। এই গাছটা তুলে আমার বাড়িতে নিয়ে চলে যাব। লোভী মানুষ, আমাকে স্পর্শ করবি না। লোভ করলে আমি শুকিয়ে যাব, কষ্ট দিলে আমি কান্না হব, আর ভালোবাসা দিলে আমি ফল দেব। ওরে বাবা রে, এ তো জাদুর গাছ।